এতদিন পর তার প্রেয়সীকে নিজের বক্ষপিঞ্জরে পেয়েছে সে। চোখ বুজে অনুভব করতে লাগলো এই মুহূর্তটা। কখন যে নিজের চোখের কার্নিশ বেয়ে জলকণা গড়াতে শুরু করেছে তা খেয়াল করেনি ইহান। কাঁদতে কাঁদতে ওভাবেই ঘুমিয়ে গেল আরোহী। অনেক সময় কেটে যাওয়ার পর ইহান বুঝলো তার প্রেয়সী ঘুমিয়ে গেছে। ইহান কিছু না বলে তার প্রেয়সীকে নিজের সাথে জড়িয়ে রেখেই ঘুমের দেশে পাড়ি জমালো। আজ কতদিন পর শান্তিতে ঘুমাবে দুজন। সকালে রোদের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আরোহীর। চোখ খুলে সর্বপ্রথম ইহানের ঘুমন্ত মুখটা সামনে এলো আরোহীর। কি নিষ্পাপ দেখাচ্ছে। এই সকালটা আরোহীর জীবনে শ্রেষ্ঠ সকালগুলোর মধ্যে একটা। আরোহী আস্তে করে ইহানকে ছাড়িয়ে উঠে গেল। বেশ বেলা করে ঘুম ভাঙল ইহানের, তাই একেবারেই রেডি হয়ে বাইরে গেল সে। আরোহী টেবিলে নাস্তার আয়োজন করেছে। আরোহীকে দেখে মিষ্টি একটা হাসি দিল ইহান, কিন্তু আরোহী সেটা দেখেও রাখল না। আগের মতো তার ইগনোর মিশন জারি রাখলো। ইহান অবাক হলো, ভাবলো কালকে রাতে তো সব ঠিক হয়ে গেল, তাহলে আরোহী আবার এমন করে করছে। এসব ভাবতে ভাবতে ব্রেকফাস্ট সেরে নিল ইহান। ইহান অনেকবার আরোহীকে ইশারা করেছে, কিন্তু আরোহী নিজের মতো আছে। ইহানের রাগ হলো এটাতে, ইচ্ছে করছে আরোহীকে টেনে ঘরে নিয়ে যায়, তবে বড়রা থাকায় সেটা সম্ভব হচ্ছে না। খাওয়া শেষে ঘরে চলে গেল ইহান, আর অপেক্ষা করতে থাকলো আরোহী আসে কিনা। কিন্তু না, আরোহীর আসার নামগন্ধ নেই। ইহান আর ধৈর্য ধরে রাখতে পারল না, কারো পরোয়া না করে জোরে জোরে আরোহীকে ডাকতে লাগলো। আরোহী তার খালামণির ঘরে বসে আয়ানকে খাওয়াচ্ছিল, কিন্তু ইহানের ডাক শুনে অবাক হলো। ইহান কখনো এইভাবে ডাকে না আরোহীকে। আরশি বেগম ইহানের গলা পেয়ে আরোহীকে যেতে পড়ল, তাই বাধ্য হয়ে আরোহী ইহানের কাছে গেল। আরোহী ঘরে ঢোকার সাথে সাথে ইহান দরজা লাগিয়ে দেওয়ায় একটু চমকায় আরোহী, তবে ইহানকে কিছু জিজ্ঞেস করে না। আরোহীকে চুপ থাকতে দেখে এবার সত্যি সত্যি রেগে যায় ইহান। আরোহীকে নিজের কাছে টেনে নিয়ে বলে, সকাল থেকে এমন করছো কেন, সেই আগের মতো? আরোহী জবাব দিল না দেখে ইহান ওকে আর একটু নিজের কাছে নিয়ে আসে। এখন ওদের মধ্যে দূরত্ব নেই বললেই চলে। ইহান আবারও জিজ্ঞেস করলো, কি হলো বলো? কাল রাতে তো সব কিছু ঠিক হয়ে গেছে, তাহলে এমন কেন করছো? আরোহী ছোট ছোট চোখে তাকালো ইহানের দিকে, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, আপনাকে কে বলল সব ঠিক হয়ে গেছে? আমি কি বলেছি আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি? আরোহীর এমন কথা যেন ঝটকা খেল ইহান। কি বলছে এই মেয়ে, এখনো ক্ষমা করেনি? ইহান বলে উঠল, তুমি সত্যি এখনো আমায় ক্ষমা করতে পারোনি? আচ্ছা ঠিক আছে, বলো কি করলে তুমি আমায় ক্ষমা করবে, আমি সেটাই করব। ইহানের এমন কথা যেন ভাবান্তর হলো না আরোহীর। সে চুপ করে দাঁড়িয়ে আছে। ইহান আর একটু করুণ স্বরে বলল, সত্যি বলছি, তুমি যা বলবে আমি তাই করবো আরোহী, কিন্তু এভাবে আর ভুলের মাঝে থাকতে পারবো না। তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু প্লিজ। আরোহী একটু উঁচু হয়ে ইহানের টাইটা ঠিক করলো। শাস্তি আপনি পাবেন, তবে এখন বলবো না। এখন অফিসে যান, আজ সন্ধ্যায় বলবো আপনার শাস্তির কথা। ইহান বুঝতে পারছে না আরোহীর মনে কি চলছে, তবে আরোহী যখন বলেছে এখন কিছু বলবে না, তখন বলবে না, এটা ইহান জানে। তাই কথা না বাড়িয়ে অফিসে চলে গেল ইহান। রাফসানকে টানতে টানতে অফিসের ছাদে নিয়ে এলো রিনি। রাফসান সিনকেট করতে চায়নি বলে জোর করেনি রিনিকে, না হলে রাফসানকে রিনি কখনো এভাবে আনতে পারত না। ছাদে এসে রাফসানকে ছেড়ে দিয়ে ঝাঁঝালো গলায় প্রশ্ন করলো রিনি, ওই জয়াকে কেন লিফট দিয়েছেন আপনি রাফসান? ভালোবাসেন ওকে, তাই না? আমি আপনাকে এতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যেন আমার কথা শুনতেই পান না। কেন রাফসান, কেন? কি করলে আপনি আমায় ভালোবাসবেন বলুন, আমি তাই করব। কিন্তু প্লিজ এভাবে আমাকে ফিরিয়ে দিবেন না। 2 মাস হলো আপনি আমাদের অফিসে জয়েন করেছেন। এই 2 মাস ধরে আমি আপনাকে বলছি আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি একটা কথাই বলেন আমাকে ভালোবাসা আপনার পক্ষে সম্ভব না, অথচ ওই মেয়েটার সাথে আপনি বেশ ভাব জমাচ্ছেন। কেন করছেন এমন? তুমি কিন্তু নিজের সীমা অতিক্রম করছো এবার রিনি। আমি কার সাথে মিশবো, কাকে লিপ দেব, সেটা আমার ব্যাপার। তুমি এটা নিয়ে কথা বলতে পারো না। আমি যেন আর কোনোদিন আমার বিষয় তোমাকে এতটা মাথা ঘামাতে না দেখি। আর তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা শুধু আকর্ষণ, তাই এসব ভূত মাথা থেকে নামাও, বুঝছো? কথাগুলো বলেই রাফসান সেখান থেকে চলে গেল। নিজের ডেস্কে গেল রাফসান। ভীষণ রাগ হচ্ছে রাফসানের। মনে মনে ভাবল, এভাবে আর চলতে পারে না।
আমার ইহানকে সব জানাতে হবে এবার। রাফসানের ফোন পেয়ে একটা রেস্টুরেন্টে এসেছে ইহান। অফিস থেকে আজ 1 ঘন্টা আগে ছুটি নিয়েছে ইহান। ইহান পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে রাফসানও এসে পড়ে। রাফসানকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ইহান সেটা খেয়াল করলো, তাই রাফসানকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাফসান? আজ হঠাৎ দেখা করতে চাইলে? আয়ানকে দেখতে তো ও বাড়িতে যেতে পারতে। ইহানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে রাফসান বলে উঠল, ইহান, এই মুহূর্তে আমার সব থেকে কাছের বন্ধু তুমি, তাই একটা বিষয় নিয়ে তোমার সাথে কিছু আলোচনা করার ছিল। আসলে যেহেতু অফিসটা তোমার সাথে রিলেটিভ, সেহেতু তোমাকে এটা জানানো খুব দরকার। দেখো, তুমি যোগাযোগ করে আমাকে চাকরিটা পাইয়ে দিয়েছো, সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু জিজ্ঞেস করে ওঠে ইহান। কিন্তু কি রাফসান, অফিসে কোনো ঝামেলা হচ্ছে? একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে রাফসান, না, অফিসের কোনো সমস্যা নেই, কিন্তু ওই অফিসে কাজ করে একটা মেয়ে, নাম রিনি, মানে আমার কলিগ বলতে পারো। মেয়েটা খুব ভালো ইহান, কিন্তু অফিসে জয়েনের দিন 15 থেকেই কন্টিনিউয়াসলি আমাকে প্রপোজ করে যাচ্ছে। প্রথমে আমি ব্যাপারটা সেইভাবে গুরুত্ব দেইনি, কিন্তু ইদানিং মেয়েটার কথা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি অনেকবার ওকে বুঝিয়েছি যে আমি ওকে বিয়ে করতে পারবো না, ওর সাথে কোনো রকম সম্পর্ক জড়াতে সম্ভব না আমার পক্ষে, কিন্তু মেয়েটা মানতে নারাজ। ইহান মনোযোগ দিয়ে রাফসানের কথাগুলো শুনছিল। এমন কিছু যে হবে সেটা ইহান ভাবেনি। এমনিতে ইহান প্রচণ্ড টেনশনে আছে যে আজ আরোহিতাকে কি শাস্তি দেবে। তার মধ্যে আবার রাফসানের সমস্যা। চারিদিক দিয়ে সমস্যা যেন ঘিরে ধরেছে ইহানকে। কি বলবে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না ইহান। তাই রাফসানকে বলল, রাফসান, এই বিষয়টাতে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তবে এইটুকু বলতে পারি, যাই করো না কেন একটু ভেবে চিন্তা করো। যদি মেয়েটা সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে ওকে একবার সুযোগ দাও। ইহানের এমন কথা শুনে রাফসান করুণ চোখে তাকালো ইহানের দিকে। ইহান এই দৃষ্টি মানে জানে, তাই বলে উঠল, আমি জানি মায়াকে তুমি আজও ভালোবাসো। আমি কিন্তু মায়াকে ভুলে তোমাকে নতুন জীবন শুরু করতে বলছি না। আমি বলতে চাইছি তুমি মেয়েটাকে একটা সুযোগ দাও, তাকে মায়া এবং আয়ানের ব্যাপারেও জানাও। এই মুহূর্তে ডিটেলসে না বলো, কিন্তু ওদের নিয়ে মেয়েটার সাথে আলাপ তো করতে পারো। যদি মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে মেনে নেবে, আর যদি এটা শুধুই অ্যাট্রাকশন হয় তাহলে তোমার থেকে দূরে সরে যাবে। এবার সিদ্ধান্ত তোমার। ইহানের কথা শুনে রাফসান দেখলো ইহান ভুল কিছু বলছে না। তাই রাফসান ভাবলো রিনিকে সব সত্যিটা জানাবে, তারপর যা হয় দেখা যাবে। নিজেদের কথা শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল ইহান ও রাফসান। রাফসান ভাবছে রিনিকে সত্যিটা জানিয়ে দিলে আর এই সমস্যাটা থাকবে না। মেয়েটা নিশ্চয়ই এমন একটা ছেলেকে বিয়ে করতে চাইবে না যে বিবাহিত বা বিপত্নী। অন্যদিকে ইহানের বুকের মাঝে ঝড় বয়ে যাচ্ছে। আজ বাড়িতে গেলে আরোহিতাকে কি বলবে এটা ভেবে অনেক চিন্তা নিয়ে বাড়ির পথে রওনা দিল ইহান আর রাফসান। বাড়িতে ইহানের অপেক্ষায় বসে আছে আরোহী। আজ যে কথাটা বলবে সেটা সবাই কিভাবে নেবে। ইহান আপত্তি করবে না, এটা জানে আরোহী, তবে ভেতরে ভেতরে অনেক কষ্ট পাবে। আর বাড়ির লোকজন তারাও নিশ্চয়ই আরোহীর সিদ্ধান্ত মানতে চাইবে না, কিন্তু আরোহী এটা করবেই ভেবে নিয়েছে। একরাশ ভয় নিয়ে বাড়িতে প্রবেশ করলো ইহান। প্রতিদিনের মতো আজও আরোহী আর আয়ান আরশি বেগমের ঘরে আছে। ইহান নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল, তারপর ড্রয়িং রুমে এসে বসলো। একটু পরে সেখানে আরশি বেগম, আরোহী আর আয়ান এলো। আরশি বেগমের মুখটা কালো হয়ে আছে, যেন কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় আছেন তিনি। একটু পর ইহানের বাবাও ফিরে এলো। সকলের মুখ থমথমে হয়ে আছে, প্রত্যেকের মনে আলাদা আলাদা চিন্তা। ইহানের বাবা ফ্রেশ হয়ে এলে সকলে ডিনার করতে বসবেন। হলেও তাই। ইহানের বাবা ফ্রেশ হয়ে ফেরার পর সকলেই রাতের খাবারের জন্য বসে পড়ল। সকলে চুপচাপ খাচ্ছে। আরশি বেগমের মুখটাও কেমন কালো হয়ে আছে। ইহানের বাবা খেয়াল করলেন শুধু আরশি বেগম নয়, ইহানের মুখটাও শুকনো। আবার খাবার টেবিলেও কেউ কোনো কথাই বলছে না। তাই তিনি কথা শুরু করলেন, বললেন, ইভান, তোমার অফিস কেমন চলছে? ছোট্ট করে উত্তর দিল ইহান। ভালো বাবা। এতক্ষণ কিভাবে কথাটা বলবে বুঝে উঠতে পারছে না আরোহী।
তবে যেহেতু সকলে এখানে আছে আর একসাথে আছে, তাই নিজের সিদ্ধান্তটা জানানোর উপযুক্ত সময় এটা ভেবে আরোহী বলে উঠল। আমি কিছু বলতে চাই বড় বাবা। নিজের খালামণিকে খালামণি বলে ডাকলেও ইহানের বাবাকে বড় বাবা বলে ডাকে আরোহী। আরোহীর কথায় চমকে ওঠে ইহান, ভাবে এখন কি বলবে আরোহী। তখন আরোহী বলে ওঠে, আমি আবার পড়াশোনাটা শুরু করতে চাই। আরোহীর এমন কথায় সকলে খুশি হয়, শুধু আরশি বেগম ছাড়া। তিনি আগের মতো মন খারাপ করে থাকেন। ইহানের বাবা বলে ওঠেন, সেটা তো খুব ভালো কথা মামুনি, তবে এখন তো আর ভার্সিটির ভর্তির ডেট নেই, তোমাকে প্রাইভেট ভার্সিটি থেকে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে প্রাইভেট ভার্সিটিতেই ভর্তি করিয়ে দেব। জিজ্ঞেস করে ওঠে ইহানের বাবা। তোমার কোনো আপত্তি নেই তো আরুষি? আর ইহান, তোমার কি মত? আমার কোনো অসুবিধা নেই বাবা। বলে ওঠে আর ইহান। তখন আরোহী আবারও বলে, বড় বাবা আর একটা কথা বলার ছিল। হ্যাঁ মা, বলো। বলে ওঠেন ইহানের বাবা। আরোহী নিজেকে সামলে এক বুক সাহস নিয়ে বলে ওঠে, আমি ভার্সিটির আশেপাশে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে থেকে পড়াশোনা করতে চাই, আর সাথে আয়ানকেও রাখতে চাই। কথাটা বলে মাথাটা নিচু করে নেয় আরোহী। ইহানও তার বাবা অবাক হয়ে যায় আরোহীর এমন সিদ্ধান্তে। তবে আরশি বেগম চুপচাপ থাকেন। এত করে নিজের স্ত্রীর মন খারাপের বিষয়টা স্পষ্ট হয় ইহানের বাবার কাছে। আরোহীর পড়াশোনা নিয়ে তার কোনো সমস্যা নেই, কিন্তু আরোহী যে এই বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশোনা করতে চায়, এটা ভেবে মন খারাপ করে আছেন আরশি বেগম। তবে আরোহীর এমন সিদ্ধান্ত কেন নিল এটাই ভাবতে থাকেন তিনি। আরোহী এমন একটা আবদার করবে ভাবতে পারেনি ইহানের বাবা। তিনি চান আরোহী পড়াশোনা করুক, তবে এভাবে পরিবার থেকে দূরে গিয়ে থাকবে এটা তিনি চান না। তবে আরোহীর কথা তিনি ফেলতে পারবেন না, তাই বললেন, আমি তোমার সব ধরনের আবদার পূরণ করার চেষ্টা করেছি আরোহী, তাই আজও তোমার বিরুদ্ধে যাব না। তোমার যদি মনে হয় দূরে গিয়ে পড়াশোনা করা তোমার জন্য ভালো হবে, তাহলে আমি মানা করব না। কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন ইহানের বাবা। আরশি বেগমও করুণ চোখে তাকালো। তার চোখ স্পষ্ট বলছে, এমন কাজ করিস না মা, এতে কেউ ভালো থাকবে না। নিজের ঘরে মুখটা বেজার করে বসে আছেন আরশি বেগম। তার পাশেই তার স্বামী বসে আছেন, গভীরভাবে কিছু ভাবছেন। তখন ইহান এলো সেই ঘরে। দরজার বাইরে দাঁড়িয়ে নক করলো সে। বাবার অনুমতি নিয়ে ঘরে ঢুকলো ইহান। ইহান এসে একটা সিঙ্গেল সোফায় বসে বাবাকে বলল, আমাকে ডেকেছে বাবা? ইদ্রিস সাহেব ইহানের বাবা নড়ে চড়ে বসলেন, বললেন, আরোহীর সিদ্ধান্তের তোমার কি মত ইহান? ইহান জানতো তার বাবা এই ব্যাপারে কথা বলবে বলেই তাকে ডেকেছে, কিন্তু সে কি উত্তর দেবে সেটা বুঝতে পারছে না। ইহানকে চুপ থাকতে দেখে ইদ্রিস সাহেব আবারও বলে উঠলেন, এমনি এমন একটা সিদ্ধান্ত আরোহী নেবে না আমি জানি। নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে, তবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি জানতে চাই না। আমি শুধু এইটুকু বলবো যে আরোহীকে আমি আর তোমার মা অনেক ভালোবাসি, তাই ওর সিদ্ধান্ত আমরা মেনে নিব, ওকে আটকাবো না। তবে এই সিদ্ধান্ত যদি তোমার উপর রাগ বা অভিমান থেকে আরোহী নিয়ে থাকে, তাহলে সেটা ভাঙানোর দায়িত্ব তোমার। আমি বলছি না তুমি মেয়েটাকে কোনোভাবে জোর করো, তবে তোমাদের উচিত নিজেদের মধ্যে ব্যাপারটা মিটিয়ে নেওয়া। তখন আরশি বেগম বলে উঠলেন, আমি কিছু জানি না ইহান, তুই আমার মেয়েকে আর নাতিকে আটকা। ইহান নিজের বাবা মায়ের কথাটা বুঝলো, তবে কি করবে সেটা ভেবে পেল না। আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে বসে আছে ইহান। রাত তখন 2টোর বেশি। নিজের ঘরে যায়নি সে, আরোহীও ঘুমায়নি। সে ভেবেছিল ইহান হয়তো তাকে ঘরে এসে কিছু বলবে, কিন্তু ইহান এখনও ঘরেই আসেনি। তাই আয়ানকে সতর্কতার সাথে শুনিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে এসে দেখলো ইহান সোফায় বসে আছে। অবাক হলো আরোহী। ধীরে ধীরে এগিয়ে এসে ইহানের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আরোহীর কথায় ইহান একটু নড়েচড়ে বসলো। আরোহীর দিকে একবার তাকিয়ে চোখ খিটিয়ে নিল। আরোহী বুঝলো ইহানের অভিমান, তবে সেটা বুঝেও না বোঝার ভান করে আবারও জিজ্ঞেস করে উঠল, আজ রাতে কি এখানে ঘুমাবেন? বলে উঠল ইহান। সেটা তোমার না ভাবলেও চলবে। তা কখন যাচ্ছ তুমি? কালকেই? বলে ঘরের দিকে চলে গেল আরোহী। ঘরে গিয়ে শুয়ে পড়ল আরোহী। প্রচণ্ড অভিমান হচ্ছে তার, যদিও এই অভিমানের কোনো অর্থ নেই। তবে আরোহী সেটা বুঝতে চাইল না। আরোহী একটু আগের কথা ভাবতে লাগলো। খাওয়া শেষে নিজের ঘরে এসে বসেছিল আরোহী। মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। আচ্ছা, ইহানকে কষ্ট দিতে গিয়ে বাড়ির লোকগুলোকে কষ্ট দিয়ে ফেলছে না তো সে? নিজেকে প্রশ্ন করলো। আমার সিদ্ধান্ত কি ঠিক?
রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নেইনি তো আমি। তখনই দরজায় আওয়াজ হলো। আরোহী ভেবেছিল ইহান, কিন্তু না, আরশি বেগম আর ইদ্রিস সাহেব এসেছেন। আরশি বেগম ঘরে এসে বললেন, তোর বড় বাবা খুব দুশ্চিন্তা করছে আরোহী, তাকে সবটা বল। আরশি বেগমের এমন কথা শুনে অবাক হলো ইদ্রিস সাহেব। একটু আগে আরশি বেগমের মুখটা বাংলার পাঁচের মতো হয়েছিল, কিন্তু ঘরে ঢুকেই তার কি হলো? আরোহী ধীর পায়ে গিয়ে তার বড় বাবার পাশে গিয়ে বসলো। তিনি সোফাতে বসেছিলেন। তারপর অপরাধী সুরে বলল, আই এম সরি বড় বাবা, আসলে এটা আমার দোষ না, এটা আমাকে খালামণি শিখিয়ে দিয়েছে। আরোহীর কথা কিছুই বুঝলো না ইদ্রিস সাহেব। তখন আরোহী বলে উঠল, আসলে তোমার ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি মন খারাপ করেছিলাম। তখন খালামণি আমার কাছ থেকে মন খারাপের কথা শোনে আমাকে বলল এভাবে সকলকে ভয় দেখাতে। আমি তোমাকে আগে থেকে জানিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু খালামণি দেয়নি। বলল বাবা ছেলেকে নাকি একসাথে টাইট দেবে। কথাগুলো বলে চোখ নামিয়ে নিল আরোহী। আর ইদ্রিস সাহেব বড় বড় করে আরশি বেগমের দিকে তাকালেন। তার বউ যে এত ড্রামা করবে ভাবেননি তিনি। সবাই চুপচাপ। হঠাৎই ইদ্রিস সাহেব হু হু করে হেসে উঠলেন। বললেন, ঠিক করেছিস মা, মাঝে মাঝে বড়টা টাইট দিতে এমন ভয় দেখাতে হয়। তোর খালামণি আমাকে কম টাইট দিয়েছে নাকি? মজার সুরে বলে উঠলেন ইদ্রিস সাহেব। বুক থেকে একটা পাথর নেমে গেছে যেন। মেয়েটাকে অনেক ভালোবাসেন তিনি। হঠাৎ এভাবে বাড়ি থেকে চলে যাওয়ার কথা শুনে কষ্ট পেয়েছিলেন। আর সেজন্যই তো নিজের স্ত্রীকে নিয়ে এই ঘরে এসেছিলেন, যাতে আরোহীকে বোঝাতে পারে। জিজ্ঞেস করলেন ইদ্রিস সাহেব, আচ্ছা এখন কি করবি ভাবছিস? সত্যি সত্যি চলে যাবি নাকি? কিছুদিনের জন্য তোমাদের উত্তরের ফ্ল্যাটে গিয়ে থাকবো, তারপরেই চলে আসবো। আর এখান থেকেই ইউনিভার্সিটিতে যাতায়াত করব। ঠিক আছে মা, তোর যেটা ভালো লাগে সেটাই করিস, তবে আমার ছেলেটাকে বেশি কষ্ট দিস না যেন। লাজুক হাসলো আরোহী। মাথাটা নিচু করে নিল। ভাগ্যিস বড় বাবার সাথে তার খালামণির সাথে ছোটবেলা থেকে তার বন্ধুর মতো সম্পর্ক, না হলে নিজের শ্বশুর শাশুড়ির সাথে এইভাবে কথা বলতে পারত না। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল আরোহী। আর ইয়ান সে ড্রয়িং রুমে বসে একটা নির্ঘুম রাত পার করলো। আরোহীর আজও সকালে ঘুম ভাঙল মিষ্টি রোদের ছোঁয়ায়। তবে ইহানকে প্রতিদিনের মতো সোফায় না দেখে ভ্রু কুচকে গেল আরোহীর। তবে কি সারা রাত ঘরে আসেনি ইহান? ভাবতে লাগলো আরোহী। ফ্রেশ হয়ে বাইরে বেরোলো সে, তবে ড্রয়িং রুমেও নেই। মোটামুটি সব জায়গায় খুঁজলো আরোহী ইহানকে, তবে সেটা নীরবে কাউকে না বুঝতে দিয়ে। রান্নাঘরে সকালে নাস্তা বানাচ্ছেন লতা বেগম। অন্য দিনের তুলনায় আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে আরোহী। মূলত দুশ্চিন্তায় ঘুম ভেঙে গেল ওর। বাড়িতে এখনও কেউ ওঠেনি, এমনকি আয়ানও ঘুমাচ্ছে। আরোহী রান্নাঘরে এসে লতা বেগমকে দেখে মিষ্টি একটা হাসি দিল, তবে সে হাসিতে প্রাণ ছিল না। ইহানের জন্য চিন্তা হচ্ছে, তাই লতা বেগমকে জিজ্ঞেস করলো আরোহী, ফুপু ইহান ভাইকে দেখেছো? আরোহীর কথা শুনে হু হু করে হেসে উঠলেন লতা বেগম। বললেন, তুমি এখনো ইহানকে ভাই ডাকো আরোহী? লতা বেগমের কথায় লজ্জা পেল আরোহী। ইহানের সাথে তো আরোহী কথাই বলতো না, তাই ডাক দিয়ে কখনো কোনো অসুবিধা হয়নি। তবে এখন লতা বেগমের কাছে ইহানকে ভাই না ডেকে শুধু ইহান ডাকতেও সংকোচ হচ্ছিল, তাই ভাই বলে ডাকলো আরোহী। আরোহী যে লজ্জা পাচ্ছে সেটা বুঝতে পারলেন লতা বেগম, তাই বললেন, আমি বাড়িতে ঢোকার সময় দেখি ইহান বাবা কোথাও যাচ্ছে, সিঁড়িতে দেখা হয়েছিল। আমি জিজ্ঞেস করেছিলাম কোথায় যাচ্ছে, বললো কি একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গেছে হঠাৎ, তাই সেখানে যাচ্ছে। আমি যেন সকলকে জানিয়ে দিই। লতা ফুপুর কথায় আরোহী ভালোভাবে বুঝতে পারলো যে ইহান রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। রাগে অভিমানে চোখ দিয়ে পানি চলে এলো আরোহীর, তাই কিছু না বলে ঘরে চলে গেল সে সত্যি সত্যি চলে যাবে। ব্যাগ গোছাতে শুরু করলো আরোহী। কেন থাকবো আমি এখানে? আমার ওপর তো শুধু রাগেই দেখানো যায়। আমি বলেছি চলে যাব, সত্যি সত্যি গেছি নাকি? কাল রাতে আমাকে একবার বলতে পারতো আরোহী যেও না, দেখতো আমি তার কথা শুনি কিনা। আমার ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তো এবার আমিও আয়ানকে নিয়ে চলে যাব। জল ভরা চোখে কথাগুলো নিজে নিজে বিড়বিড় করতে লাগলো আরোহী। রাফসান নিজের ডেস্কে বসে আছে। অন্যদিনের তুলনায় আজ দিনটা যেন কেমন লাগছে রাফসানের। আর তার কারণ হলো রিনি। রাফসান অনেকবার বারণ করার পরও রিনি প্রতিদিন রাফসানের অফিসে ঢোকার কিছুক্ষণ পরই কফি আনতো রাফসানের জন্য। কিন্তু আজ মেয়েটা রাফসানের কেবিনে আসেনি। এমনকি ঢোকার সময় রিনির চোখে চোখ পড়লেও রিনি চোখটা নামিয়ে নিয়েছিল।
অথচ সবসময় মেয়েটা অভ্যাস হয়ে পরিণত হয়েছে। অথচ সবসময় মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো। আসলে একটা মানুষকে অপছন্দ করলেও সাথে সাথে তাকে ভোলা যায় না। আর এই কয়েকদিনে রিনির ব্যবহারগুলো রাফসানের অভ্যাসে পরিণত হয়েছে। আজ হঠাৎ ব্যতিক্রম হওয়ায় মানিয়ে নিতে একটু সময় লাগছে রাফসানের। তবে রিনির এমন ব্যবহার রাফসানের কাছে অদ্ভুত হলেও রাফসান খুশি। মেয়েটা যে সরে গেছে এটা ভেবেই রাফসান খুশি। বাইরে হঠাৎ চেঁচামেচির শব্দে রাফসানের রিনির কথা ভাবনার ছেদ ঘটে। বাইরে বেরিয়ে দেখে ডাক্তারের চেম্বারে বসে আছে রাফসান। ভেতরে রিনিকে দেখছে ডাক্তার। তখন বাইরে চেঁচামেচির শব্দে রাফসান বাইরে বেরিয়ে আসে এবং দেখে রিনিকে ধরে বসাচ্ছে কয়েকজন মেয়ে। ওখানে কে জানতে পারে রিনি নাকি অজ্ঞান হয়ে গেছে। তাই রাফসান তাকে নিয়ে পাশের একটা প্রাইভেট ক্লিনিকে নিয়ে এসেছে। রাফসান চাইলে অন্য কলিগদের দিয়ে রিনিকে হসপিটালে পাঠাতে পারত। তবে রাফসানের বারবার মনে হচ্ছে রিনির অসুস্থতা রাফসানের জন্য। তাই রাফসান নিজে নিয়ে এসেছে রিনিকে। রাফসান বসে বসে এসব ভাবছিল, তখন ডক্টর এসে হাজির হয়। ডক্টর নিজের চেয়ারে বসতে বসতে বলে, চিন্তার কোনো কারণ নেই, আপনার ওয়াইফ সুস্থ আছে, তবে উনি হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করেন না, তাই এমনটা হয়েছে। আমি একটা স্যালাইন দিয়ে দিয়েছি, ওটা শেষ হলে ওনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কথা শুনে রাফসান কি বলবে ভেবে পাচ্ছে না। ডক্টর তো রিনিকে ওর ওয়াইফ ভাবছে, কিন্তু সেটা তো ঠিক না। তাই রাফসান বলে উঠল, মেয়েটা আমার ওয়াইফ না, আমরা একই অফিসে জব করি, ও আমার জুনিয়র, ব্যাস এতটুকুই। রাফসানের কথা হয়তো ডাক্তারের পছন্দ হলো না। কেমন করে যেন দেখলো রাফসানের দিকে। রাফসান একটু অপ্রস্তুত হয়ে গেল ডক্টরের এমন চাহনিতে। তবে মুখের ভাবে সেটার প্রকাশ ঘটতে দিল না। তখন ডক্টর বললেন, আচ্ছা ঠিক আছে, উনি ভিতরে আছেন, একটু পরই জ্ঞান ফিরে আসবে, আর স্যালাইনটা শেষ হলে ওনাকে নিয়ে যাবেন। রাফসান ডক্টরের ফিস মিটিয়ে দিয়ে ভেতরে চলে গেল, যেখানে রিনি আছে। চুপ করে শুয়ে আছে রিনি। নিজেকে হসপিটালে বেডে দেখে প্রথমে অবাক হলেও পরে কিছুটা আন্দাজ করতে পেরেছে। তবে এখানে তাকে কে এনেছে আর কিভাবে এনেছে এটাই জানে না রিনি। তখনই কেবিনে প্রবেশ করে রাফসান। রাফসানকে দেখে একটু অবাক হয় রিনি। মনের মধ্যে প্রশ্ন জাগে, তাকে এখানে কি রাফসান এনেছে? জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে রিনির, তবু একটা সংকোচও কাজ করছে। এসব ভাবছিল রিনি। তখন রাফসান রিনির বেডের পাশে রাখা টুলটাতে বসলো। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, আর ইউ ফিল বেটার নাও? অপ্রস্তুত হলেও সৌজন্য হেসে রাফসানকে বলল, হ্যাঁ, এখন ঠিক আছে। ডক্টর বলছে তুমি নাকি ঠিক মতো খাওয়া দাওয়া করো না, এটা কিন্তু ঠিক না মিস রিনি, তোমার এই ব্যাপারে সচেতন হতে হবে। আজ অফিসের মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছিলে, যদি রাস্তাঘাটে এমন হতো কতটা বিপদ হতে পারত তুমি জানো। সো বিউ কেয়ারফুল ফ্রম নাও। রাফসানের কথা শুনে অবাক হয়ে যাচ্ছে রিনি। এই কি সেই রাফসান যে গতকাল তাকে এত অপমান করলো, তার কাছ থেকে দূরে দূরে থাকতে বলেছে, অথচ আজ সেই কিনা রিনির সাথে এত সাবলীলভাবে কথা বলছে যেন কালকে কিছুই হয়নি। কিন্তু না, রাফসান সব ভুলে গেলেও রিমি এত সহজে ভুলবে না। সে কখনোই আর রাফসানের কাছে ভালোবাসার দাবি নিয়ে যাবে না। কিন্তু না, রাফসান সব ভুলে গেলেও রিনি এত সহজে ভুলবে না। সে কখনোই আর রাফসানের কাছে ভালোবাসার দাবি নিয়ে যাবে না, এমনকি কোনো ধরনের যোগাযোগ রাখবে না ভেবেছে রিনি। কিন্তু আজ সব উলটপালট হয়ে গেল। যে রাফসানের থেকে দূরে থাকতে চাইছিল, সেই রাফসানই আজ তাকে হসপিটালে নিয়ে এসেছে। নিজের ওপর প্রচণ্ড রাগ লাগছে রিনির। রিনি চুপচাপ আছে, রাফসানের কথায় উত্তর দিল না। রাফসান বুঝলো কালকের বিষয়টা নিয়ে হয়তো রিনি এখনও আপসেট, তাই হয়তো কথা বলল না। রাফসান হঠাৎ বলে উঠল, আই এম সরি রিনি, কালকের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। রিনি রাফসানের কথা শুনে অবাক হয়ে গেল। রাফসান তাকে সরি বলছে, কিন্তু রিনি যতটুকু জানে কারণ রাফসানের খুব হার্ড পার্সোনালিটি, তাহলে কি সত্যি সে অনুতপ্ত? রিনিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে রাফসান বুঝে যায় যে রিনি কেন অবাক হয়ে গেছে। তাই বলে, আজ অফিস থেকে আমাদের দুজনের ছুটি দিয়েছে, স্যালাইন শেষ হলে আমার সাথে এক জায়গায় যাবে রিনি। রাফসান অনুরোধ ফেলতে পারে না রিনি, তাই রাফসানের কথায় সায় জানায় সে। সকাল থেকে নিজের ঘরে মুখ গোমরা করে বসে আছে আরশি। ইহান এভাবে চলে গেছে এটা মানতে পারছে না সে। আরোহী জানে তার দোষে ইহান চলে গেছে, কিন্তু আরোহী তো এটা চায়নি। সে চেয়েছিল ইহান যেন তার উপর জোর দেখায়, তাকে যে বলে আরোহী যেন না যায়। নারী চরিত্র বড়ই বিচিত্র।
বড়ই অদ্ভুত, বড়ই আহ্লাদিত। আর আরোহী সেটা আবারও প্রমাণ করে দিল। তবে আর নয়, এখন তো দুজনের কাছে সব পরিষ্কার। তাহলে এই দূরত্ব অযাচিত দুজনের কাছে যে কোনো একজন এগিয়ে, আর আরোহী সিদ্ধান্ত নিল সেই এগিয়ে যাবে। অনেক তো হলো কষ্ট দেওয়া নেওয়া, অনেক তো হলো মান অভিমান। এবার না হয় অভিমান, রাগ, ইগোটাকে দূরে সরিয়ে ভালোবাসাটাকে বেশি গুরুত্ব দিল। এইসব কথাই মনে মনে ভাবছে আরোহী। তখনই আরশি বেগম আয়ানকে নিয়ে আরোহীর কাছে এলেন। তার বৌমা নামক মেয়েটার যে অভিমান হয়েছে সেটা বুঝতে পারলেন তিনি। তবে তিনি সবটা ওদের দুজনের ওপর ছেড়ে দিলেন। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হবে, আবার মিটেও যাবে, কিন্তু সেটার মধ্যে বারবার বড়দের ঢোকা ঠিক না। তাই তিনি আরোহীকে একটা কথা বলতে এসেছেন। আরশি বেগম আরোহীর পাশে বসলেন, বললেন, এত ভাবিস না মা, একটু রাগ হয়েছে, সময় মতন ঠিক ফিরে আসবে। ফোন করেছিল একটু আগে, সন্ধ্যায় ফিরবে বলেছে। খালামণির কথায় আলতো হাসল আরোহী, যদিও সেটা দেখল না হাসি। আরশি বেগম তখন বলে উঠলেন, আমরা আজ একটু গ্রামের বাড়িতে যাব আরোহী। ইহানের দাদি একটু অসুস্থ হয়ে পড়েছে। ইহানের বড় চাচু ফোন দিয়েছিল, তোকে নিয়ে যেতাম, তবে তোর বড় বাবা ভার্সিটিতে ভর্তির ব্যাপারে কথা বলেছে। কালকেই ভর্তি হতে হবে বলে তোকে, এরপর আর সিট পাওয়া যাবে না। ইহানকে আমি যা বলার বলে দিব, তোকে ওই কাল ভর্তি করিয়ে দেবে। তারপর ইহানের সাথে গ্রামের বাড়িতে চলে যাস, আর ওখান থেকে ফিরে ক্লাস শুরু করিস, কেমন? খালামণির কথাই হ্যাঁ বলল আরোহী। কারণ খালামণির কথা বা পরিকল্পনা যথাযথ আরোহীকে সবটা বুঝিয়ে দুপুরের দিকে রওনা হলো। ইদ্রিস সাহেব আর আরোহী বেগম, আরোহী বলেছিল আয়ানকে রেখে যেতে, কিন্তু আরশি বেগম এক প্রকার জোর করে নিয়ে গেছেন আয়ানকে। আর আয়ানও এখন আরশি বেগমের কাছে থাকে। হয়তো ইহান আর আরোহী একটু একান্তে কিছুটা সময় কাটাতে পারবে, এটা ভেবে আয়ানকে জোর করে নিজেদের সাথে নিয়ে গেছেন তিনি। আরোহী ওনাদের বিদায় দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। রাফসানের বাড়িতে এসে অবাক হয়ে গেছে রিনি। একটা ব্যাচেলার ছেলে যে এতটা পরিপাটি হতে পারে সেটা জানা ছিল না রিনির। রিনি চারদিকে মুগ্ধ হয়ে দেখছিল। রাফসান তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চায় শুনে একটু অবাক হলেও খুশি হয়েছিল রিনি। রাফসানের মুখে সরি শোনার পর রাগগুলো যেন নিমেষেই ভ্যানিশ হয়ে গেছে। হয়তো এটাই ভালোবাসা। হঠাৎই দেওয়ালে একটা মেয়ের হাস্যজ্জ্বল ছবি দেখে ভ্রু কুঁচকে গেল রিনির। রাফসানের বাড়িতে এমন ছবি হয়তো আশা করেনি রিনি। আবার পাশে একটা বাচ্চা ছেলের ছবিও আছে। রিনি এক দৃষ্টিতে দেখে যাচ্ছে মায়াবী চেহারার অধিকারী সেই মুখটার দিকে। অনেক কিছু ভেবেও ঠিক বুঝতে পারছে না ছবিটি কার। রাফসান রিনিকে ড্রয়িং রুমে বসে কিচেনে গিয়েছিল কফি বানাতে। এসে দেখে রিনি এক দৃষ্টিতে দেওয়ালে টানানো ছবির দিকে তাকিয়ে আছে। রাফসান হালকা শব্দ করতেই রিনি পেছন ফিরে দেখতে পেলেও রাফসান কফি হাতে দাঁড়িয়ে আছে। রিনি সৌজন্য হেসে কফিটা নিল, সোফায় বসে কফির মগে চুমুক দিতে লাগলো। তখনই রাফসান বলে উঠল, এই ছবিটা আমার ওয়াইফের। রাফসানের কাছ থেকে এমন অপ্রত্যাশিত কথা শুনে বিষম খেল রিনি। রিনির অচেতন মন একটাবারের জন্য আন্দাজ করতে পারেনি রাফসান বিবাহিত। এখন রিনি খুব ভালো করে বুঝতে পারছে রাফসান কেন তাকে এভাবে এনেছে। তখনই রাফসান আবারও বলে উঠল, পাশের ছবিটা আমার ছেলে, নাম রায়ান। এবার যেন রিনি দ্বিতীয় ধাক্কাটা খেলো। রাফসানের দিকে এমন করে তাকালো যেন বলতে চাইছে, মন ভাগবেন ভালো কথা, কিন্তু এভাবে হার্ট অ্যাটাক করিয়ে মারার প্ল্যান কেন করেছিস? রাফসান নিজের ফোনটা বের করে রিনির সামনে ধরল। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে বধূবেশে সেই রমণী দাঁড়িয়ে আছে, আর পাশে বরবেশে রাফসান দাঁড়িয়ে আছে। এতক্ষণে মনের মধ্যে একটা ক্ষীণ অবিশ্বাস থাকলেও এখন আর সেটার উপায় নেই। নিজের অজান্তে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিনির। রাত 9টায় বাড়িতে ফিরল ইহান। সকালে বেরিয়ে যাওয়ার আগেই এক্সট্রা চাবি নিয়ে গিয়েছিল, তাই কলিং বেল না চেপে দিতেই নিজে দরজা খুলে ভেতরে ঢুকলো। সে জানে বাড়িতে আরোহী ছাড়া কেউ নেই, কিন্তু তবে ইহান মনে প্রাণে চাচ্ছে আরোহীর মুখোমুখি না হতে। আজ বাদে কাল তো চলেই যাবে, তাই এখন থেকে তার থেকে দূরে থাকবে ইহান। ইহানের পরিকল্পনা নীরবে গেস্ট রুমে ঢুকে যাবে আর কালকে সকালে বের হবে। এইসব ভাবতে ভাবতে ঘরে ঢুকে গেল ইহান। ড্রয়িং রুমে আরোহী নেই দেখে স্বস্তি পেল, হয়তো নিজের ঘরে আছে। ধীর পায়ে গেস্ট রুমে ঢুকে গেল সে। গেস্ট রুমে ইহানের জামাসহ সব প্রয়োজনীয় জিনিস থাকায় অসুবিধা হলো না ইহানের। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার সাথে সাথে কারেন্ট চলে গেল ফ্ল্যাটের। অবাক হলো ইহান। সচরাচর এমন সময় কারেন্ট যায় না, কিন্তু আজ কি হলো? তবে বেশি ভাবলো না, সে একটু পরেই আইপিএস চলে আসবে, তাই চিন্তার কিছু নেই। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বসলো ইহান।
কিন্তু 5 মিনিটের জায়গায় 10 মিনিট হওয়ার পরও কারেন্ট আসছে না। আরোহী ঘরে একা, সেই জন্য একটু চিন্তা হচ্ছে ওর জন্য ইহানের। এদিকে 10 মিনিট পার হওয়ার পরও IPL এর মতো আবার আরোহী ও কোনো সারা শব্দ করছে না। মেয়েটা কি ঘুমিয়ে গেছে? না হলে ড্রয়িং রুমে এসে তো মোমবাতিটা তো নিত অন্তত। অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায়। খুবই রাগ হচ্ছে ইহানের।